কয়েক মাস শান্ত থাকার পর ফের উত্তপ্ত দার্জিলিং। মাত্র কয়েকদিনই বদলে গিয়েছে হাসি খুশি শৈল রানীর চেহারা। ম্যাল, চৌরাস্তা, পোস্ট অফিস মোড় সর্বত্রই থমথমে ভাব। উধাও ছুটি কাটাতে আসার আমেজ। ঘরমুখী দেশি বিদেশি পর্যটকরা। এটিএমের সামনে বিশাল লাইন। বাজারগুলিতেও শেষ মুহূর্তের কেনাকাটার ভিড়। শনিবার থেকে শুরু হয়েছে মোর্চার অনির্দিষ্টকালের পাহাড় বন্ধ। তার আগে সবাই পাহাড় ছাড়তে চাইছেন নিরাপদেই ঘরে ফিরতে। অন্যদিকে পাহাড়ের এই আতঙ্কের ছবির ছিটেফোঁটাও নেই সমতলে। বাংলা ভাষা বাঁচাও কমিটির ডাকা বন্ধে বৃহস্পতিবার মিশ্র সাড়া মিললেও এদিন সমতলের জনজীবন ছিল পুরোপুরি স্বাভাবিক। খোলা স্কুল, কলেজ, অফিস কাছারি। রাস্তায় ছিল সরকারি বেসরকারি যানবাহন। পাহাড় থেকে সমতলে নেমে কিছুটা নিশ্চিত পর্যটক এবং পড়ুয়াদের অভিভাবকরা। এই পরিস্থিতিতে শুক্রবার শিলিগুড়ি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সার্কিট হাউসে পাহাড়ের দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। মুকুল রায়ের অভিযোগ, পরিস্থিতির দায় কেন্দ্রের। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এদিনই শিলিগুড়ি যান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। তার অভিযোগ, রাজ্য সরকার গোর্খাল্যান্ডের দাবিকে জিয়ে রাখাতেই এই সমস্যা। গোর্খাল্যান্ডের দাবিতে ক্রমেই সুর চড়াচ্ছে মোর্চা। যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে পাহাড় রাজনীতি। এই পরিস্থিতিতে এবার ফের জোরালো হলো পৃথক বোডোল্যান্ডের দাবি। এদিন অসমে 12 ঘন্টার রেল অবরোধের ডাক দেয় অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন। তার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে রেল অবরোধ বিক্ষোভ। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় দূরপাল্লার ট্রেন। চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। অসমে অবরোধের জেরে দীর্ঘক্ষণ নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকে রাজধানী এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল সহ অসংখ্য ট্রেন। বেশ কিছু ট্রেন বাতিলও করতে হয়। এদিকে অসমের ডিফু লামডিং শাখায় প্রায় 6 কিলোমিটার রেল লাইন উপড়ে নেয় বিক্ষোভকারীরা। এর জেরে উত্তর এবং দক্ষিণ অসমের মধ্যে ট্রেন যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত। শুধু রেল অবরোধই নয়, পৃথক বোডোল্যান্ডের দাবিতে কোকরাঝাড়ের বিভিন্ন জায়গায় চলে পথ অবরোধ। নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে অসমের অশান্ত এলাকায় শুরু হয়েছে সেনা টহল। ভারতীয় ফুটবলে বড় ধাক্কা। বন্ধ হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় পেশাদার ফুটবল টুর্নামেন্ট আই লিগ। আই লিগে অংশগ্রহণকারী মোট 14টি ক্লাবেরই লাইসেন্স বাতিল করল এআইএফ এর ক্লাব লাইসেন্সিং কমিটি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডেম্পো, চার্চিল ব্রাদার্স, পুনে, এএফসি সহ দেশের বিভিন্ন বড় ক্লাব রয়েছে সেই তালিকায়। দেশের বড় ক্লাবগুলিকে পেশাদার করে তুলতে তাদের ক্রীড়া পরিকাঠামো, আইনি ব্যবস্থা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে মোট 45টি বিষয়ে নির্দিষ্ট উৎকর্ষ মাত্রা বেঁধে দিয়েছিল এআইএফএ। কিন্তু তার ধারে কাছেও পৌঁছতে পারেনি ক্লাবগুলি। শাস্তি লাঘবের জন্য এআইএফ এর অ্যাপেলেট কমিটির কাছে আবেদন করতে পারে ক্লাবগুলি, কিন্তু তারা মাত্র একবারই সেই আবেদন করতে পারবে। ছোট্ট একটি কারখানা হিসেবে পথ চলা শুরু সেই 1884 সালে। এরপর 1960 সালে গার্ডেনউইচ ওয়ার্কশপ অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার। নাম হয় গার্ডেনউইচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তারপর থেকে একাধিকবার সাফল্যের মুখ দেখেছে এই সংস্থা। ইতিমধ্যে কমপক্ষে 600টি জাহাজ তৈরি করেছে তারা। গত কয়েক বছরে মিলেছে একাধিক খেতাবও। এবার সেই মুকুটে নতুন পালক। এই প্রথম গার্ডেনউইচে তৈরি সামরিক জাহাজ বিক্রি হলো বিদেশে। শুক্রবার এই জাহাজটিকেই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় মরিশাস সরকারের হাতে। সে দেশের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, উপকূল রক্ষার পাশাপাশি জলদস্যুদের মোকাবিলা এবং মাদক পাচার রুখতেও ব্যবহার করা হবে জাহাজটিকে। জাহাজটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।